আহ রিজভি, তুই তোর বউকে সামলা আর উল্টোপাল্টা কথা বলতে নিষেধ কর। কুশল সেখানে দাঁড়িয়ে সকলের কথা শুনে সময় নষ্ট না করে দ্রুত পায়ে রায়হানুলের রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। এদিকে তরুণীমা কুশলের পেছন পেছন যেতে থাকে। সাবরিনা বাকিদের উদ্দেশ্য করে বললেন, চলো বড় ভাইজানের রুমে গিয়ে দেখি তরুণীমা যা বলছে তা আসলে ঠিক বলছে কিনা। সাইমন সহ বাকিরাও সাবরিনার কথা সম্মতি জানিয়ে রায়হানুলের রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। কুশল রায়হানুলের রুমে প্রবেশ করতে দেখে রায়হানুল সম্পূর্ণভাবেই স্থির হয়ে শুয়ে আছে। তরুর কথা অনুযায়ী রায়হানুলের মাঝে কোনো রকম অস্বাভাবিকতা কিংবা কাঁপার লক্ষণ নেই। সেই সময় তরু সহ চৌধুরী বাড়ির বাকি সদস্যরাও রায়হানুলের রুমে প্রবেশ করে একই অবস্থা দেখে তরুণীমার প্রতি বেশ বিরক্ত হয়। সাইমন বিরক্ত নিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, মাঝরাতে সকলের ঘুম ভাঙিয়ে এত সময় ধরে কি মশকরা করলে তুমি তরুণীমা? আমারও তো তাই মনে হচ্ছে। আমাদের রাতের ঘুম ভঙ্গ করার জন্যই এমন জঘন্য মস্করা করছে আপনাদের ছোট ছেলের বউ। বংশমর্যাদার সম্পর্ক রক্ষার জন্য আমার ওই ভাতিজাকে বিয়ে করতে বাধ্য হয়েছে বলে আমাদের বড় ভাইজানের অসুস্থতাকে মাঝরাতে সকলের সামনে মজার খোড়ক বানানোর মতো জঘন্য কাজ করতে তোমার রুচিতে বাঁধল না? এই তোমাদের শিকদার বংশের সুশিক্ষার রূপ। ছি! উপস্থিত মধ্যবয়সে প্রায় সকলেই তরুণীমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই নানা রকম উল্টাপাল্টা কথা শুনছে। তরু অপমানে লজ্জায় মাথা নিচু করে চোখ দিয়ে পানি ফেলতে শুরু করে। সে সময় কুশল রায়হানের পাশ থেকে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, ব্যাস, যথেষ্ট বলেছেন আপনারা সবাই। কুশলের উচ্চস্বরে বলা কথা শুনে রায়হানুলের রুম জুড়ে এখন নিস্তব্ধতা বিরাজ করছে। কুশল তরুর পাশে এসে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলল, আপনারা সবাই হয়তো ভুলে যাচ্ছেন, বর্তমান স্থানে দাঁড়িয়ে তরুণীমা শিকদার বংশের মেয়ে হওয়ার আগে আমার বিবাহিতা স্ত্রী সে। আর আমার স্ত্রীর সম্মান ও শিক্ষার উপর আঙুল উঠানো মানে আমার সম্মান ও শিক্ষার উপর আঙুল উঠানোর সমতুল্য। আমি আমার সম্মান ও শিক্ষার উপর আজ পর্যন্ত কাউকে আঙুল উঠাতে দেইনি, ভবিষ্যতেও কখনো দিব না। রইল তরুণীমার বলা অনুযায়ী বড় বাবার অস্বাভাবিক আচরণ করার বিষয়টি। এটা যে তরুণীমা সত্য বলেছে তার যেমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তেমনি এটা যে তরুণীমা মিথ্যা বলেছে তারও কোনো প্রমাণ আমাদের কারোর কাছে নেই। এমনটাও তো হতেই পারে এতগুলো বছর পর বড় বাবা তার নিজের বাসায় এসেছেন, তাই তার মাঝে ক্ষণিক সময়ের জন্যে ইমপ্রুভমেন্ট হতে শুরু করেছে। আর ভাগ্যক্রমে তরুণীমাই শুধু বড় বাবার ইমপ্রুভমেন্টটুকু নিজ চোখে দেখতে পেরেছে। আমরা বড় বাবার কাছে আসার পূর্বেই তিনি আবারও আগের মতো হয়ে গিয়েছেন। নিজের পরিবারের মানুষদের মাঝে দোষ ও ভুলগুলো খোঁজার চেষ্টা না করে তাদেরকে আঘাতদায়ক কথা না শুনিয়ে প্রথমত প্রতিটি বিষয়ের পজিটিভ দিকটি চিন্তা করা উচিত আমাদের। পরবর্তীতে দোষ ও ভুলগুলো যথাযথ প্রমাণ হাতে পেলে যা সিদ্ধান্ত নেওয়া উচিত তা নিতে হবে, নয়তো শুধুই মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে সুন্দর সম্পর্কগুলো নষ্ট করা উচিত না। আজকের পর আর কখনো কেউ আমার স্ত্রীকে কোনো বিষয় নিয়ে ভুলাক্রমেও একটা ছোট বড় কথা শোনানোর চেষ্টা করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। যদি কোনো বিষয়ে আমার স্ত্রীর সামান্যতম ভুল বা দোষ থেকে থাকে তাহলে সেই ভুল বা দোষের যথাযথ প্রমাণ এনে আমার হাতে তুলে দিবেন। এরপর আমি আমার স্ত্রীর কি শাস্তি প্রাপ্য তা নির্ধারণ করব। তরুণীমা, এসো আমার সাথে। কথাগুলো বলে কুশল তরুণীমার হাত ধরে রায়হানুলের রুম থেকে বেরিয়ে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। তোর স্তব্ধ ছলছল দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকিয়ে থেকেই ওর সাথে হাঁটছে। কামিনী নিজের বেনুনি নাড়াতে নাড়াতে সাবরিনার হাতের বাম পাশে এসে দাঁড়িয়ে তার দিকে কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে বললেন, মেজ ভাবি, ছেলের বিয়ের প্রথম রাতই কাটেনি এখনো পর্যন্ত। এত তাড়াতাড়ি শিকদার ভাইজানের মেয়ে তো আপনার ছেলের উপর ভালো জাদুটোনা করে নিজের বশে নিয়ে নিয়েছে। ছেলের লাগাম নিজের হাত থেকে পুরোপুরি ছুটে যাওয়ার আগেই শক্ত হাতে ধরুন, নয়তো দুদিন পর এই ছেলেই তার বউয়ের কথায় উঠা বসা করবে। তখন সে আপনাকে মেজ ভাইজানের কোনো রূপ তোয়াক্কাই করবে না। সাবরিনা কিছু একটা বিষয় নিয়ে ভাবলেন মাত্র, অতপর কামিনীর কথাগুলোর কোনো রূপ প্রত্যুত্তর না করেই রায়হানুলের রুম থেকে বেরিয়ে গেলেন। সাবরিনা চলে যেতেই একে একে বাকি সদস্যরা নিজ নিজ রুমে চলে যায়। কুশল তরুর হাত ধরে সোজা নিজেদের রুমে নিয়ে আসার পরই ছেড়ে দেয়। তরু স্তব্ধ মুখশ্রী নিয়ে বিছানায় গিয়ে বসে। কুশল ও তরুকে পাল্টা কোনো প্রশ্ন না করে
শান্ত মুখশ্রী নিয়েই সোফায় গিয়ে বসে। তরু বিছানায় পা ঝুলিয়ে বসে মনে মনে ভাবে, বড় বাবা রুমের বাহিরে দরজার সামনে এত রাতে দাঁড়িয়ে থাকা সেই ছায়া মানব দুজন কে ছিল? কেউ আমার কথা বিশ্বাস না করলেও আমি নিজ চোখে যা দেখেছিলাম তা তো মিথ্যা হয়ে যাবে না। ওনাকে বা এই বাসার কেউই ওই ছায়া মানব দুজনের কথা বলা যাবে না। তাহলে তখন যেমন সবাই আমাকে অবিশ্বাস করে ছোট বড় কথা শুনিয়েছিল, এখন তিনিও তেমনি শোনাবেন। আগে আমাকে খুঁজে বের করতে হবে সেই ছায়া মানব দুজন কে ছিল, কি ছিল তাদের উদ্দেশ্য। বড় বাবাই বা হঠাৎ এমন অস্বাভাবিক আচরণ কেন করছিলেন? সত্যি কি তিনি ইমপ্রুভমেন্ট খুঁজছিলেন, নাকি সব কিছুর মাঝে লুকিয়ে আছে আলাদা কোনো রহস্য? আমি তোমাকে বিশ্বাস করি তরুণীমা। এদিকে কুশলের মুখে এরূপ কথা শুনে তরুণীমা ঘাড় ঘুরিয়ে কুশলের দিকে তাকায়। কুশল তরুর দিকে শান্ত দৃষ্টি স্থির করে রেখেছে। কুশল আবারও বলল, বাবা চাচা চাচির এমন ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তাদের বলা কথাগুলো ভেবে আর কষ্ট পেও না। এরপর আর কখনো যদি বড় বাবার বা আমাদের পরিবারের কোনো সদস্যের মাঝে তুমি সন্দেহজনক কিংবা অস্বাভাবিক কোনো আচরণ লক্ষ্য করো, তাহলে পরিবারের সকলকে জানানোর পূর্বে তুমি বিষয়টা আমাকে জানিও। তাহলে পরবর্তীতে পরিস্থিতি এতটা জটিল হবে না। আমি চাই না আমার স্ত্রীর সম্মান ও শিক্ষার উপর আর কখনো কেউ আঙ্গুল উঠানোর সাহস করুক। এ বলে কুশল আবারও সোফায় শরীর এলিয়ে দিয়ে চোখ বুঝে নেয়। তরু স্তব্ধ নয়নে কুশলের দিকে রয় কিছু সময়, অতঃপর দৃষ্টি সরিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয় তরুণীমাও। পরের দিন সকালবেলা তরু আর কুশল দুজনে নিজ স্থানে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। সে সময় ওদের রুমে দরজা নক করার আওয়াজ ভেসে আসে। তরু আর কুশল দুজনেরই ঘুম ভেঙে যায়। কুশল সোফা ছেড়ে উঠে দরজা খোলার জন্য সামনের দিকে অগ্রসর হয়। তরু দ্রুত বিছানা থেকে নেমে সোফার উপর থেকে কম্বল আর বালিশ নিয়ে বিছানার উপর রাখে। কুশল দরজা খুলে দিতেই দেখে দরজার বাইরে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। সন্ধ্যা কুশলকে দেখা মাত্র শান্ত স্বরে বলল, মেজো ভাইয়া, তোমাকে আর মেজো ভাবিকে এক্ষুনি নিচে আসার জন্য বলতে পাঠালেন দাদিমা। তুই যা, আমরা যাচ্ছি। ঠিক আছে। এ বলে সন্ধ্যা নিচে চলে যায়। অতঃপর কুশল আলমারির কাছে এসে আলমারি থেকে একটা পাঞ্জাবি আর পাজামা বের করে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে তরুণীমাকে বলল, ফ্রেশ হয়ে নাও। দাদিমা তোমাকে আর আমাকে নিচে যেতে বলেছেন। তরুণীমা কিছু না বলে আলমারি থেকে কাপড় নিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। কুশল বিছানার কাছে এসে দাঁড়িয়ে নিজেই বিছানা গোছাতে শুরু করে। বিছানা গোছানো শেষ হলে কুশল সোফায় বসে সোফার পাশে থাকা টি টেবিলের উপর থেকে ফোন দেখতে শুরু করে। বেশ কিছু সময় পর তরুণীমা ওয়াশরুম থেকে বের হলে দুজন একসাথে নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তরুণীমা লক্ষ্য করল ড্রয়িং রুমের সোফায় চৌধুরী পরিবারের সকল সদস্যই উপস্থিত আছেন। কুশল আর তরুণীমা ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। অতঃপর কুশল তার নিজ স্থানে বসে আর তরুণীমা সন্ধ্যার পাশে গিয়ে বসে। সাগরিকা সকলকে উদ্দেশ্য করে বললেন, সকলেই যখন উপস্থিত হয়েছ, এখন যে কারণে সকাল সকাল সকলকে একত্র করা হয়েছে সেই কারণটি বলছি। দাঁড়ান দাদিমা, এখনো পরিবারের সকল সদস্য উপস্থিত হয়নি এখানে। সাগরিকা সহ বাকি সকলে নিজেদের চারপাশ দেখে বুঝতে পারলেন কুশল কার অনুপস্থিতির কথা বলছে। কুশল দুজন সেক্রেটারিকে ডাক দেয়। সেক্রেটারি দুজন কুশলের সামনে এসে দাঁড়ালো। কুশল বলল, বড় বাবাকে সাবধানে হুইল চেয়ারে বসিয়ে এখানে নিয়ে এসো। সেক্রেটারি দুজন চলে যায়। কামিনী নিজের বেনুনি নাড়াতে নাড়াতে বললেন, বড় ভাসুর মশাই তো রোবটের মতো হয়ে গিয়েছেন। তার উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে কোনো বিষয় নিয়ে আলোচনা করা তো সমানই। তিনি তো আর কোনো মতামত জানাতে পারবেন না। আমার তো মনে হয় তার কান দ্বারা আমাদের কথাগুলো তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবে না। বড় বাবার অনুপস্থিতিতেই যদি সব আলোচনা করার হয়, তাহলে আমি বড় বাবাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাসায় নিয়ে আসলাম কেন চাচি? আমাদের বলা প্রতিটি কথা তার কান দ্বারা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় কিনা তা তুমি বা আমরা কেউই উপলব্ধি করতে পারবো না কখনো। এমনও তো হতে পারে আমাদের সাথে থেকে আমাদের বলা কথাগুলো শুনলে বড় বাবার মাঝে ইমপ্রুভমেন্ট হতে শুরু করবে। তাই পরবর্তীতে যে কোনো পারিবারিক বিষয় আলোচনা করার সময় বড় বাবার সেই স্থানে উপস্থিত থাকা নিয়ে কেউ কোনো কথা উঠাবে না। কুশলের কথাগুলো শুনে কামিনী কোনো প্রত্যুত্তর না করে নিজের চেহারায় গম্ভীরতার ছাপ ফুটিয়ে দ্রুততার সাথে বেরুনি নাড়াতে শুরু করেন। সেই সময় সেক্রেটারি দুজন হুইলচেয়ারে বসিয়ে রায়হানুলকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয়।
অতঃপর সেক্রেটারি দুজন স্থান ত্যাগ করে। কুশল শান্ত স্বরে বলল, দাদিমা এবার বলুন কি বলবেন আপনি? কনক দাদু ভাই, অনন্যা দিদি ভাই, কুশল দাদু ভাই, তরু দিদি ভাই, তোমাদের বিবাহ কার্যে যেহেতু অস্বাভাবিক পরিস্থিতিতে সম্পন্ন হয়েছে, তাই আমি আজ সন্ধ্যায় সোসাইটির সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত করে তোমাদের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আমার এই সিদ্ধান্ত নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা নেই। সাগরিকার এমন সিদ্ধান্তে কনক আর অনন্যার চেহারায় খুশির ছাপ ফুটে থাকলেও কুশল আর তরুর চেহারায় খুশির ছাপ ফুটে নেই। সন্ধ্যায় রিসেপশন পার্টি হওয়া নিয়ে সকলের সম্মতি আছে বুঝতে পেরে কুশল তরু তার মতবিরোধ করে না। সন্ধ্যাবেলা পুরো চৌধুরী মেনশন রঙিন আলোয় ঝলমল করছে। একে একে আমন্ত্রিত সকল অতিথিরা চৌধুরী মেনশনে আসতে শুরু করেছে। সাগরিকা নিজ দায়িত্বে দুজোড়া কাপড়ের জন্য ম্যাচিং করে ডিজাইনার লেহেঙ্গা ও শেরওয়ানি আনিয়েছে। কনক আর অনন্যা গাঢ় নীল আর গোল্ডেনের কম্বিনেশনে তৈরি ডিজাইনার লেহেঙ্গা ও শেরওয়ানি পরেছে। অন্যদিকে কুশল আর তরু গাঢ় কালো আর হোয়াইটের কম্বিনেশনের লেহেঙ্গা ও শেরওয়ানি পরেছে। যথাসময় দুই জোড়া কাপড় একে অপরের হাত ধরে হেঁটে বাগানের পাশে আয়োজিত জায়গায় এসে উপস্থিত হয়। অতঃপর ওরা মঞ্চে উঠে স্ব স্থানে বসে পড়ে। একদিকে কনক ও অনন্যার মুখশ্রীতে খুশির ঢেউ বইছে, অন্যদিকে কুশল ও তরু নিজেদের মুখশ্রীতে জোরপূর্বক খুশির ছাপ ফুটিয়ে রেখেছে। একে একে আমন্ত্রিত সকল অতিথিরা মঞ্চে এসে ওদের সাথে পরিচিত হয়ে ওদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছে। এভাবেই কেটে যায় বেশ লম্বা সময়। এত লম্বা সময় ধরে এক স্থানে বসে থাকার কারণে ভীষণ অস্বস্তি বোধ করছে তরু। তরুর এই অস্বস্তি বোধ হওয়ার বিষয়টি কুশলের চোখ এড়ায়নি। কুশল পকেট থেকে নিজের ফোনটি বের করে কাউকে একটা মেসেজ পাঠায়। পরক্ষণে উপস্থিত সকল অতিথিদের খাবারের আয়োজন করা হয়েছে এমন সংবাদ নিয়ে আসে খাবার পরিবেশনের মূল দায়িত্বে থাকা ব্যক্তিটি। ধীরে ধীরে সব অতিথিরা খাবারের আয়োজন করা জায়গাটিতে চলে যায়। সকল অতিথিদের অন্যত্র চলে যেতে দেখে তরু কিছুটা স্বস্তি পায়। কুশল ওর বসার স্থান থেকে উঠে দাঁড়িয়ে তরুকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তরুণীমা সকল অতিথিদের সাথে পরিচয় পর্ব যতটুকু হওয়ার তা শেষ হয়েছে। তরু কুশলের এমন কথা শুনে অবাক দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকায়। কুশল ওভাবেই দাঁড়িয়ে থেকে বলল, পরিবারের কেউ তোমাকে কিছু বলবে না, চিন্তা করো না। যাও, তুমি ফ্রেশ হয়ে রেস্ট করো। যদি কেউ কিছু বলার সাহস করে তাহলে তোমার স্বামী তা বুঝে নিবে। তরু ওভাবেই কুশলের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, খারুসটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও না। অতঃপর তরুণীমা সোফা ছেড়ে উঠে চৌধুরী মেনশনের ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। এদিকে তরুণীমা চৌধুরী মেনশনের ভেতরে নিজেদের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে। ফ্রেশ হয়ে সাধারণ একটা 3 পিস পরে এখন অনেকটাই আরামদায়ক অনুভূতি কাজ করছে তরুর মাঝে। ওভাবে কিছু সময় বসে থাকার পর তরুণীমা ভাবে, গতকাল রাতেই এমন একটা সিন ক্রিয়েট হলো, এই বাড়ির সদস্যরা তো শুধু খুঁটিয়ে খুঁটিয়ে আমার দোষ খুঁজতেই ব্যস্ত থাকেন। সুযোগ পেলেই শিকদার বংশের শিক্ষার দিকে আঙুল উঠান। এখন থেকে আমি আগেই রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এটা নিয়েও কোনো কথা শুনতে হবে না তো আবার। খারুসটা তো বড় মুখ নিয়ে বলল আমার চলে আসা নিয়ে বাসার কেউ কিচ্ছু বলবে না, আমি যেন চিন্তা না করি। যদি কেউ কিছু বলতে আসে তাহলে তিনি নাকি তা বুঝে নেবেন। তবুও তো মনের মাঝে স্বস্তি পাচ্ছি না। তাহলে এখন কি আমার আবারও নিচে যাওয়া উচিত? কিন্তু এমন সাধারণ পোশাকে নিচে গেলে যদি সেটা নিয়েও কথা শুনতে হয়, উফ, চিন্তায় চিন্তায় আমার মাথাটা নষ্ট না হয়ে যায়। যাকে যা হওয়ার হবে। আমি এইভাবেই বরং আরেকবার নিচ থেকে ঘুরে আসি। যদি দেখি উনি পুরো পরিবেশটা সামলে নিয়েছেন তখন এসে পুরোপুরিভাবে বিশ্রাম করব। যেই ভাবনা সেই কাজ। তরুণীমা বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কপালের মাঝ বরাবর হালকা কালো রঙের একটা টিপ দেয়। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেয় আর কানে ছোট সাইজের একজোড়া ঝুমকো পরে। খোপা খুলে দিতেই চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে। অতঃপর চুলগুলো চিরুনি করে নিয়ে ওড়নাটা ভালোভাবে শরীরে জড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে। চৌধুরী মেনশনের মূল দরজা দিয়ে বের হয় সামনের দিকে অগ্রসর হতে থাকে তরুণীমা। সেই সময় তরুণীমার জুতা কিছুর সাথে বেজে যাওয়ায় সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়ে ব্যথায় শব্দ উচ্চারণ করে। তরুণীমা থেকে কিছুটা দূরে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল 26 থেকে 27 বছর বয়সী একজন সুদর্শন পুরুষ। তরুণীমার কণ্ঠস্বর তার কান পর্যন্ত পৌঁছাতে সে পেছন ঘুরে তরুণীমার দিকে তাকাতেই দেখে তরু পা ধরে মাটিতে বসে আছে। লোকটি ফোন কেটে দিয়ে তৎক্ষণাৎ তরুণীমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, আপনি ঠিক আছেন তো ম্যাম? অপরিচিত কোনো পুরুষ কণ্ঠ কর্ণপাত হতেই
তরুণীমা চোখ তুলে তাকায় তার দিকে। লোকটির শরীরের রং অতিরিক্ত ফর্সা ছিল, মুখে হালকা চাপদারি, চোখে চশমা, পরনে কালো রঙের শার্ট আর প্যান্ট ছিল। সব মিলিয়ে লোকটিকে যথেষ্ট সুদর্শন লাগছিল। তরুণীমা লোকটির দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে শান্ত কণ্ঠে বলল, জি আমি ঠিক আছি। লোকটি তরুণীমার সামনে হাঁটু ভাঁজ করে বসে ওর পায়ের দিকে লক্ষ্য করতে দেখে তরুর পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে রক্ত ঝরছে। লোকটি অস্থির কণ্ঠে বলল, আপনার পায়ের আঙ্গুল তো কেটে গিয়ে অনেক রক্ত ঝরছে, তাহলে আপনি আমাকে মিথ্যা কেন বলছেন? দেখছিনি যখন পা কেটে রক্ত ঝরছে, তাহলে আবার আমি ঠিক আছি কিনা এমন প্রশ্ন করে নিজের আহাম্মকি রূপ প্রকাশ করছেন কেন? তরুণীমা এমন তারা প্রত্যুত্তর লোকটি সত্যি যেন আহাম্মক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললেন, যেভাবে রক্ত ঝরছে, এক্ষুনি এই রক্ত পড়া বন্ধ না করলে ক্ষতস্থানটিতে ইনফেকশন হয়ে যাবে। সেই বিষয়ে আপনার না ভাবলেও চলবে। আমি পেশায় একজন ডাক্তার, তাই আপনার এইটুকু সাহায্য আমি খুব ভালোভাবেই করতে পারবো। তরু নিজের হাতে ভর দিয়ে উঠে দাঁড়ায়। ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলটিতে বেশ গভীর ক্ষত হওয়ায় তরু সেই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। চেহারায় কিছুটা কুচকানো ভাব ফুটিয়ে তরুণীমা বিরক্তির স্বরে বলল, আমি তো একটাবারের জন্য আপনাকে বলিনি আমার আপনার সাহায্যের প্রয়োজন। সুন্দরী মেয়ে দেখলেই আপনাদের ছেলেদের মনে লাড্ডু ফুটতে শুরু করে, তাই না? আগ বাড়িয়ে সাহায্য করা এতই যখন ইচ্ছে, তখন কোনো সিঙ্গেল অবিবাহিত মেয়ের সাহায্য করিয়েন, এতে আপনার লাভ হলেও হতে পারে। আমি বিবাহিত মেয়ে, তাই আমাকে সাহায্য করার মাধ্যমে ফ্লার্টিং করার চেষ্টা করে কোনো লাভ হবে না আপনার। তরুণীমার মুখে এমন কথা শুনে লোকটির মুখ অটোমেটিক খাওয়া হয়ে যায়। এই মুহূর্তে লোকটির কি প্রত্যুত্তর করা উচিত তা তিনি বুঝে উঠতে পারছে না। কুশল কিছু প্রয়োজনে এদিকে আসছিল, সেই সময় সে ওর সামনে তরুণীমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তরুর সামনে এখনও লোকটি হাঁটু ভাঁজ করে বসে আছে। কুশল ওর ভ্রু যুগল কিঞ্চিত কুচকে দিয়ে ওদের দিকে অগ্রসর হয়। পরক্ষণে লোকটির পেছনে এসে দাঁড়িয়ে কুশল শান্ত স্বরে তরুকে প্রশ্ন করল, তরুণীমা, তোমাকে তো বিশ্রাম করার জন্য আমি ভিতরে পাঠিয়েছিলাম, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আর কে এই লোকটি? এদিকে কুশলের কণ্ঠ কর্ণপাত হতে তরুণীমা কুশলের দিকে তাকায়। মাটিতে বসারত ওই লোকটি ঘাড় ঘুরে কুশলকে দেখা মাত্রই বলল, আরে দোস্ত, তুই? এ বলে লোকটি উঠে দাঁড়ায়। কুশল ও তখন ভালোভাবে লোকটিকে দেখে চিনতে পারে, তাকে জড়িয়ে ধরে। তরুণীমা অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। পরক্ষণে ওরা একে অপরকে ছেড়ে দিয়ে পাশাপাশি দাঁড়ায়। কুশল হাসি মুখে বলল, দীর্ঘ 4 বছর পর আমেরিকা থেকে দেশে ফিরলি, আমাকে আগে জানালেই তো পারতিস, এয়ারপোর্ট থেকে তোকে রিসিভ করতে পারতাম। ভেবেছিলাম তোকে না জানিয়েই দেশে ফিরবো আর তোকে সারপ্রাইজ দেব, কিন্তু দেশে এসে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আমাকে না জানিয়ে বিয়ে করে নিলি, আজ আবার তোর বিয়ের রিসেপশন। বাহ বাহ, এই হলো আমার বেস্ট ফ্রেন্ডের কাজের নমুনা। কুশল ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে তরুণীমার দিকে তাকিয়ে বলল, পরিস্থিতির বিপাকে পড়ে বিয়ে করতে হয়েছে, তোকে পরে সম্পূর্ণ ঘটনা খুলে বলবো। ঠিক আছে, এখন আগে আমার ভাবির সাথে পরিচয় করিয়ে দে। বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে তরুণীমার ক্ষত স্থানে যন্ত্রণা করতে শুরু করে, তাই ও ব্যথায় আবারও মুখ দিয়ে আহ শব্দটি বের করে। কুশল তরুর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? কুশলের বন্ধু তরুর দিকে তাকিয়ে বলল, ও শিট, তোর সাথে কথা বলতে গিয়ে তো আমি ওনার কথা ভুলেই গিয়েছিলাম। আরে দেখ না, উনি ওনার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছেন, সেই জায়গাটি কেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করেছে। ওনার কথা শুনে কুশল দ্রুত তরুর কাছে এসে বলল, আরে আঘাত পেয়েছো সেই কথা আমাকে আগে বলবে তো। কুশল তরুর পায়ের কাছে বসে ওর পা স্পর্শ করতে নিলে তরু দ্রুততার স্বরে বলল, আরে আরে কি করছেন? আপনি আমার পা ধরছেন কেন? কুশল দেখে তরুর পায়ের ক্ষতস্থানে এখন রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। সে উঠে দাঁড়িয়ে কোনো প্রত্যুত্তর না করেই তরুকে নিজের পাঁজা কোলে তুলে নেয়। কুশলের এমন কাজে তরু যেন হতবুদ্ধি হয়ে যায়। তরুকে কোলে নিয়ে কুশল দ্রুত পায়ে চৌধুরী মেনশনের ভেতরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। পরক্ষণে তরুণীমা নিজের পরিস্থিতি বুঝতে পেরে বলল, এই আপনি আবার আমায় কোলে নিয়েছেন? আপনার সাহস দেখে তো আমি রীতিমতো অবাক না হয়ে পারছি না। না বল। চুপ, একদম চুপ। আর একটা শব্দ এই মুহূর্তে যদি তুমি তোমার মুখ থেকে বের করেছো, তাহলে তোমার মাথার উপর তুলে আছাড় মারবো। কুশলের ধমকের স্বরে বলা কথা শুনে তরু একেবারে নীরব হয়ে যায়। কুশল রাগী স্বরে বলল, চোখ সবসময় কপালে উঠিয়ে রেখে চলাফেরা করো তুমি, তাই না? সবসময় কোনো না কোনোভাবে আঘাত পেতেই হয় তোমায়। এত বেশি দায়িত্বজ্ঞানহীন হয়ে থাকে কি করে কোনো মানুষ, এটা ভেবে তো আমি রীতিমতো অবাক না হয়ে পারছি না। এদিকে তরুকে কোলে নিয়ে কুশল চৌধুরী
মেনশনের ভেতরে চলে যায়। মূল দরজা থেকে কিছুটা দূরে অবাক মুখশ্রী নিয়ে ওদের দিকে তাকিয়ে রয় কুশলের বেস্ট ফ্রেন্ড নীলাদ্র আহমেদ। পরক্ষণে নীলাদ্র সজ্ঞানে ফেলে দ্রুত পায়ে চৌধুরী মেনশনের ভেতর প্রবেশ করে কুশল তরুর পেছন পেছন উপরে চলে যায়। কুশল তরুকে কোলে করে নিজেদের রুমে এনে সাবধানে বিছানায় বসিয়ে দেয়। অতঃপর ওয়ার্ড্রপের উপর থেকে ফার্স্ট এডের বক্সটা হাতে নিয়ে তরুর পায়ের কাছে নিচে মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। তরু অবাক দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকিয়ে আছে। কুশল তরুর পাটা নিজের হাঁটুর উপর রেখে ক্ষতস্থানটি খুব মনোযোগ সহকারে দেখে। তারপর ফার্স্ট এড বক্স থেকে ক্ষতস্থান পরিষ্কার করার জন্য স্যাভলনের বোতল আর পরিষ্কার তুলো বের করে হাতে নেয়। স্যাভলন দিয়ে তুলোটুকু ভিজিয়ে নিয়ে যেই মাত্র কুশল তরুর পায়ে ক্ষতস্থানে লাগায়, অমনি তরু এক হাত কুশলের ঘাড়ে ডান পাশ চেপে ধরে চোখ মুখ কুঁচকে নিয়ে মুখ দিয়ে আহ জ্বলে গেল বাক্যটি উচ্চারণ করে। কুশল তরুর ক্ষতস্থানে ফু দিতে দিতে বলল, একটু জ্বালা করবেই। ক্ষত স্থানটি যথেষ্ট গভীর, রক্ত ইতিমধ্যে জমাট বাঁধতে শুরু করেছে। দ্রুত ক্ষত স্থানটি ভালোভাবে পরিষ্কার না করলে ইনফেকশন হয়ে যাবে, তখন যন্ত্রণা আরও বাড়বে। সহ্য করে নেওয়ার চেষ্টা করো। কুশলের কথায় তরু কুশলের ঘাড় আরও শক্ত করে চেপে ধরে নিজের চোখ খিঁচিয়ে বন্ধ করে রাখে। কুশল খুব যত্ন সহকারে তরুর ক্ষতস্থানটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। তরু এখন ওর চেহারার অবস্থা আগের ন্যায় করে রেখেছে। কুশল তরুর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে। কুশলের কণ্ঠ কর্ণপাত হতেই তরু নিজের চোখ মেলে পায়ের দিকে তাকায়। ক্ষতস্থানে জ্বালা করা আগের থেকে কিছুটা কমেছে। পরক্ষণে তরু দেখে সে কুশলের ঘাড়ে নিজের হাত দিয়ে রেখেছে, তাই সাথে সাথেই সে তার হাত সরিয়ে নেয়। কুশল বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে নিজের চোখ মুখ কিছুটা কুঁচকে নেয়। সে সময় নীলাদ্র ওদের রুমে প্রবেশ করে কুশলের দিকে তাকাতেই ওর চোখে কুশলের ঘাড়ের ডান পাশ থেকে বের হতে থাকা রক্তের উপর পড়ে। নীলাদ্র কুশলের কাছে এসে দাঁড়িয়ে অস্থির কণ্ঠে বলল, কিরে, তোর ঘাড়ে কি হয়েছে? এভাবে রক্ত ঝরছে কেন? কুশল নীলাদ্রের দিকে চোখ রাঙিয়ে ইশারায় ওকে চুপ করতে বলে। নীলাদ্র কুশলের ইশারা বুঝে উঠতে পারে না। তরুণীমা নীলাদ্রের কণ্ঠে বলা কথাটি শুনে নিজের বাম হাতের দিকে লক্ষ্য করতে দেখে ওর হাতের 5টি আঙুলের নখে রক্ত লেগে আছে। তরুণীমা বুঝতে পারে কিছু সময় পূর্বে কুশল যখন ওর পা ব্যান্ডেজ করে দিচ্ছিল তখন সে যন্ত্রণা সহ্য করতে না পেরে কুশলের ঘাড় চেপে ধরে 5টি নখে বসিয়ে দিয়েছিল। নীলাদ্র কুশলের হাত ধরে বিছানার দিকে আনতে আনতে বলল, দেখি, এদিকে এসে বস, আমি তোর ক্ষতস্থানটি পরিষ্কার করে দিচ্ছি। কুশল তৎক্ষণাৎ নিজের হাত নীলাদ্রের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আরে ছাড়ো আমায়, তেমন কিছু হয়নি আমার। তুই এখন আমার সাথে বাহিরে চল, তোর সাথে আমার পার্সোনালি কথা বলার আছে। এ বলে কুশল নীলাদ্রকে নিয়ে রুম থেকে বের হতে নিলে তরুণীমা শান্ত স্বরে বলল, দাঁড়ান কুশল। তরুণীমার ডাকে কুশল আর নীলাদ্র সেখানে দাঁড়িয়ে পড়ে। তরুণীমা আবার বলল, এক্ষুনি আমার পাশে এসে বসুন। আমার কাজ আছে, পরে আসছি তোমার কাছে। আপনি কি চাইছেন আমি এই ক্ষতযুক্ত পা নিয়ে হেঁটে হেঁটে আপনার কাছে যাই? একটু আগে ব্যান্ডেজ করে দিয়েছি তোমার পা, এখন এই পা নিয়ে হাঁটাচলা করলে ক্ষত স্থান থেকে আবারও রক্তপাত হতে পারে। তাহলে আমার কথা মেনে নিয়ে আমার পাশে এসে বসুন এক্ষুনি। কুশল আর কোনো উপায় না দেখে তরুণীমার পাশে এসে বসে। তরুণীমা কুশলের মাথার ডান পাশে একটু বাঁ দিকে বাঁকিয়ে দেখলো ওর ঘাড়ে তরুর 5টা নখ অনেকটুকু গভীর হয়ে বসে গিয়েছে। তরু নীলাদ্রকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, ওনার ক্ষতস্থানটুকু পরিষ্কার করে দিন। আমি পরে করে নিতে পারবো, তোমার বিশ্রাম। কুশল ওর পুরো কথা শেষ করার পূর্বেই তরু কুশলের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, চুপ করুন। এত বেশি বুঝতে আর বলতে কে বলেছে আপনাকে? অন্যের সমস্যা হলে তাকে সব রকমভাবে সাহায্য করার জন্য মরিয়া হয়ে ওঠেন। এখন নিজের সমস্যা হয়েছে তা ঠিক না নিয়ে যত রকমের বাহানা শোনাচ্ছেন। কুশল আবার কিছু বলতে নিলে তরু চোখ পাকিয়ে কুশলের দিকে তাকিয়ে আবার বলল, আর একটা শব্দ যদি মুখ থেকে বের করেছেন এই মুহূর্তে, তাহলে আমার 2 হাতের এই লম্বা লম্বা নখগুলো দিয়ে আপনার সর্বশরীরে আমি ক্ষত তৈরি করে দিব বলে দিলাম। তরুর এমন কথাই কুশলের মুখ অটোমেটিক খুলে যায়। তরু নীলাদ্রের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হলো? আপনি ওখানে এমন রোবটের মতো দাঁড়িয়ে আছেন কেন? খুব তো তখন আমার ক্ষতস্থান তাড়াতাড়ি পরিষ্কার করা নিয়ে ভাষণ দিয়েছিলেন। এখন নিজের বন্ধুর ক্ষতস্থানে কি ইনফেকশন হওয়ার পর তা পরিষ্কার করবেন? নীলাদ্র আহাম্মকের মতো মুখোশি করে কুশলের কাছে এসে দাঁড়িয়ে ওর ঘাড়ের ক্ষত স্থানটি
পরিষ্কার করে দিতে শুরু করে। তরু কুশলের ঘাড়ের উপর তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে রেখেছে। কুশল নিজের ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা ফুটিয়ে তরুর দিকে মোহনীয় দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়। কিছু সময়ের মধ্যে নীলাদ্র কুশলের ক্ষতস্থানটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। তরু নিজের দৃষ্টি কুশলের উপর থেকে সরিয়ে নেয়। নীলাদ্র কুশলের দিকে লক্ষ্য করতে দেখে কুশল তরুর দিকে তাকিয়ে স্মিত হাসছে। নীলাদ্র তৎক্ষণাৎ কুশলের কাঁধে হালকা ধাক্কা প্রয়োগ করতেই ওর ধ্যান ভেঙে যায়। নীলাদ্র ওর মাথার পেছনের অংশে চুলগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে বলল, এই তাহলে আমার ভাবি? এত সুন্দরভাবে বেস্ট ফ্রেন্ডের বউয়ের সাথে পরিচয় হবে আমি কল্পনাও করতে পারিনি দোস্ত। কুশল তরুণীমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, এখন কি আমি বাইরে যেতে পারি? আমি কি আপনার হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছি নাকি যে এইভাবে বাইরে যাওয়ার জন্য আমার থেকে পারমিশন চাচ্ছেন? বেঁধেছিলেই তো তোমার কথার মাঝে ছিল এই অদৃশ্য কোনো দড়ির বাঁধন, যা আমাকে এই ঘরের বাইরে যাওয়া থেকে আটকে দিয়েছিল। এই বলে কুশল বিছানা ছেড়ে উঠে নীলাদ্রকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তরু অবাক দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে রয়। রুম থেকে বেরোতে নীলাদ্র কুশলকে বলল, আমি একটা বিষয়ে চিন্তা করে কুলিয়ে উঠতে পারছি না। কি বিষয়? রওনক আজমাইন চৌধুরী কুশল, যার নাম শুনলেই কিনা ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জলপান করে, যে কিনা কোনো কাজ করার বা কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না, নিজে যে সিদ্ধান্তে একবার মনস্থির করবে পৃথিবীর কারো ক্ষমতা হয় না সেই সিদ্ধান্ত থেকে তাকে পিছু হটানোর, সেই কুশল চৌধুরীকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল মাত্র 21-22 বছরের একজন মেয়ে। আজ তোকে দেখে তো ভাই একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম, একজন মেয়ে পারে না এমন কাজ পৃথিবীতে খুব নগণ্য। শেষ একটা কথাই বলবো, সাবধানে থাকিস দোস্ত আমার। যেই পরিমাণ ডেঞ্জারাস বউ তোর কপালে জুটেছে, তাতে তোর মাঝে থাকা একরোখা জেদি স্বভাবের ইতি টানতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না। কুশল নীলাদ্রের কথার কোনো প্রত্যুত্তর করে না। কিছু সময়ের মধ্যে ওরা দুজন হাঁটতে হাঁটতে চৌধুরী মেনশনের বাইরে চলে আসে। সেই সময় নীলাদ্রের ফোনে একটি কল আসলে সে অন্য সাইডে চলে যায়। ফোন রিসিভ করে কথা বলতে বলতে আনমনের সামনের দিকে হাঁটতে শুরু করে। সে সময় সাথে একজন মেয়ের ধাক্কা লাগে, যার ফলে মেয়েটি পড়ে যেতে নিলে নীলাদ্র মেয়েটির কোমরে এক হাত জড়িয়ে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। মেয়েটির মুখের উপর এক রাশ চুল এসে পড়ায় নীলাদ্র তার চেহারা দেখতে পারছে না। নীলাদ্রের অন্য হাতে থাকা ওর ফোনটি হাত ফসকে নিচে পড়ে যায়। এদিকে নীলাদ্র এক হাতে মেয়েটির কোমর জড়িয়ে তার দিকে শান্ত দৃষ্টি স্থির করে রেখেছে। পরক্ষণে অন্য হাত দিয়ে মেয়েটির মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরাতে নিলেই মেয়েটি তার দুই হাত নীলাদ্রের মুখের উপর রেখে চাপ প্রয়োগ করলে নীলাদ্রের ধ্যান ভাঙে। নীলাদ্র তৎক্ষণাৎ মেয়েটিকে ছেড়ে দিলে মেয়েটি ধপ করে নিচে পড়ে বসে। মা গো, এত অল্প বয়সে আমার এত সুন্দর স্লিম কোমরের হাড়গুলো ভেঙে গেল গো বলেই আর্তনাদ করে ওঠে। নীলাদ্র হতভম্ব দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। পরক্ষণে মেয়েটি এক হাতে নিজের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নীলাদ্রের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমেরিকাতে গিয়ে ধ্যান জ্ঞান সব হারিয়ে হাদারাম সাজের উচ্চতার ডিগ্রি অর্জন করে এসেছেন নাকি? প্রথমত কোথা না কোথা থেকে এসে চোখ থাকতেও কানাদের মতো ধাক্কা দিলেন। দ্বিতীয়ত সদয়বান শাস্তে পড়ে যাওয়া থেকে আটকালেন। তৃতীয়ত কানের মাথা খেয়ে এসেছেন যে এতবার টাকাটাকি করলাম, কোনো সারা শব্দ করলেন না, হুট করে ছেড়ে দিয়ে আমার কোমরে দফা রফা করে ছাড়লেন। এদিকে নীলাদ্রকে এখনও নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো প্রত্যুত্তর করতে না দেখে মেয়েটির রাগ যেন এবার মাথায় চলে বসে। গত রাতের বৃষ্টি হয় মেয়েটির পড়ে যাওয়ার অংশে চারপাশে হালকা কাদা জমে যায়। পরক্ষণে মেয়েটি ওর পাশ থেকে কিছু কাদামাটি নিজের হাতে নিয়ে নীলাদ্রের উপর ছুঁড়ে মারে, যা সরাসরি নীলাদ্রের মুখের উপর গিয়ে পড়ে। মুখের উপর হুট করে এক গাদা কাদা মাটি এসে পড়ায় নীলাদ্র চোখ মুখ কুঁচকে ফেলে। নীলাদ্রের চেহারার এমন বেহাল অবস্থা দেখে মেয়েটি আর নিজের হাসি চেপে রাখতে পারে না। মেয়েটি নিজের ডান হাতের উল্টো পিঠ মুখের উপর রেখে হাসতে শুরু করে। নীলাদ্র ওর দুই হাত দিয়ে মুখের উপর জমে থাকা কাদাগুলো সরিয়ে ধমকের স্বরে বলে, সন্ধ্যার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে কাদা ছুড়লি? নীলাদ্রের ধমকের স্বরে বলা কথাটি শুনে সন্ধ্যার হাসি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা এখন বুঝতে পারছে সে রাগের বসে কার সাথে কি করে ফেলেছে। সন্ধ্যা একবার শুকনো ঢোক গিলে বিড়বিড়িয়ে বলল, সন্ধ্যা, যদি তোর নিজের জীবনের প্রতি তোর বিন্দুমাত্র মায়া থাকে তাহলে এক্ষুনি স্থান থেকে কেটে পড়, নয়তো এই ধলা ডেভিলের হাতে শহীদ হওয়া থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। এই বলে সন্ধ্যা ওর থেকে
হাতে ভর দিয়ে বসা অবস্থায় উঠে দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়াতে নিলে নীলাদ্র সন্ধ্যার হাত চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, এত সহজে আমার হাত থেকে পালাতে পারবি? ভাবলি কি করে? নীলাদ্রের এমন কথায় সন্ধ্যার অবস্থা যেন এখন ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচিয়ে এমন হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা কোনো প্রত্যুত্তর করার আগেই নীলাদ্র একটা হেঁচকা টান দিয়ে সন্ধ্যাকে নিজের দিকে অনেকটা এগিয়ে আনে। দুজনের মাঝে একটার পরিমাণও দূরত্ব নেই। নীলাদ্রের এমন কাজে সন্ধ্যা ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। নীলাদ্র সন্ধ্যার ভয় কুঁচকে রাখা চেহারার দিকে তাকাতেই যেন সব রাগ অদৃশ্য হাওয়ায় মিলিয়ে যায়। নীলাদ্র ওর এক হাত দিয়ে সন্ধ্যার দুই হাত ওর কোমরের পেছনে চেপে ধরে নিজের সাথে পুরোপুরিভাবে মিশিয়ে নিয়ে ওর মুখের ওপর আসা ছোট ছোট চুলগুলো অন্য হাত দিয়ে খুব যত্নের সাথে সরিয়ে কানের পেছনে গুঁজে দেয়। সন্ধ্যা এখনও আগের ন্যায় চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। নীলাদ্র ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে নিজের গালে লেগে থাকা কাঁদাগুলো হাত দিয়ে নিয়ে সন্ধ্যার দুই গালে মাখিয়ে দেয়। অতঃপর সন্ধ্যার ডান কানের কাছে মুখ এগিয়ে এনে ফিসফিসে বলল, 4 বছর ধরে তোর থেকে দূরে থেকেও তোর প্রতি কাজ করা এই নেশা কাটিয়ে উঠতে পারলাম না। এতটুকু সময় হলো কাছে এসেছিস, এতেই নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে। তৈরি হয়ে নে, খুব তাড়াতাড়ি তোকে নিজের রাজ্যের রানী বানিয়ে নিয়ে যাব। এই বলে নীলাদ্র সন্ধ্যাকে ছেড়ে দিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে শেষ বাজাতে বাজাতে চৌধুরী মেনশনের ভেতর যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সন্ধ্যা চোখ মেলে পেছন ঘুরে নীলাদ্রকে চলে যেতে দেখে খোলা আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, কেন আপনি আবার এই টেবিলটাকে আমার আশেপাশে ফিরতে দিলেন? গত 4টে বছর তো অনেক শান্তিতেই ছিলাম। আমার শান্তিতে থাকার সময় এত তাড়াতাড়ি ফুরিয়ে যেতে দিলেন কেন? এ বলে সন্ধ্যা উল্টা দিকে হাঁটা ধরে। ওরা চলে যেতে ওদের থেকে কিছুটা দূরে গাছের আড়াল থেকে কোনো একজন ছায়া মানবের ছায়াও স্থান ত্যাগ করে। রিসেপশন পার্টি শেষ হলে সকল অতিথিরা নিজ নিজ গন্তব্যে চলে যায়। নীলাদ্র সহ চৌধুরী মেনশনের সকল সদস্যরা ফ্রেশ হয়ে কুশলের কথা অনুযায়ী আবারও ড্রয়িং রুমে এসে একত্রিত হয়। তরুণীমা পায়ে আঘাত পাওয়ায় সে উপরে নিজের রুমের দিকেই থেকে গিয়েছে। কিছু সময় পর কুশল সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমে এসে নিজ স্থানে বসে পড়ে। সাগরিকা কুশলের দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রশ্ন করলেন, কি ব্যাপার কুশল ভাই, হঠাৎ এত রাতে কি এমন জরুরি বিষয় নিয়ে আলোচনা করার জন্য সবাইকে একত্র হতে বললে? কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য সবাইকে একত্রে হতে বলিনি দাদিমা। আমি একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি, কেবল সেটাই সকলকে জানিয়ে দেওয়ার জন্য একত্র হতে বলেছি। তুমি কখনো এবারের গুরুজনদের সঠিক মূল্যায়ন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সাথে আলোচনা করছো না? কে করনি তো, তাই তোমার থেকে এমনটা হবে তা অ্যাকসেপ্ট করেই নিয়ে আমরা। সাইমনের এমন প্রত্যুত্তরে যে কুশলের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি তা ওর চেহারার দিকে তাকালে বুঝতে পারছে সবাই। সাবরিনা শান্ত স্বরে বললেন, আহা সায়ন, কেন তুমি বারবার আমার ছেলের কাজের মাঝে দোষ খুঁজতে বসো বলো তো? আমার কুশল বাবা আমাদের কারোর সাথে কোনো রূপ আলোচনা না করে যেই সিদ্ধান্ত নিয়েছে তা কখনো আমাদের জন্য ক্ষতির কারণ হয়েই দাঁড়ায়নি। তাই বাবা হয়ে সবসময় ছেলের কাজের মাঝে দোষ খুঁজতে গিয়ে আর নিজের মধ্যে মনোমালিন্যের গভীরতা বাড়িও না। সাবরিনার কথায় সাইমন চুপ হয়ে যায়। রিজভী শান্ত স্বরে বললেন, কুশল বাবা, তুমি বলো, এখন কি সিদ্ধান্ত জানার জন্য সকলকে একত্র করলে? বড় বাবার চিকিৎসার জন্য আমি একজন যোগ্য চিকিৎসকের ব্যবস্থা করেছি। আগামীকাল সকাল থেকে সেই বড় বাবার চিকিৎসার দিকটা সামলাবে। কে সেই চিকিৎসক? আমরা কি তাকে চিনি? নীলাদ্রি আগামীকাল থেকে বড় বাবার চিকিৎসার সম্পূর্ণ দিক সামলাবে। কুশলের এমন কথা শোনা মাত্র কামিনী হেঁচকে উঠে যায়। সাথে সাথে কামিনী দুহাতে নিজের মুখ চেপে ধরে হেঁচকির শব্দ বের হওয়া আটকানোর চেষ্টা করে। নীলাদ্র কামিনীর দিকে তাকে শান্ত স্বরে বলল, চাচি, মুখ থেকে হাত সরান, লম্বা একটা নিঃশ্বাস টেনে কিছুক্ষণ শ্বাস ফেলা বন্ধ রাখুন, হেঁচকি বন্ধ হয়ে যাবে। নীলাদ্রের কথা অনুযায়ী কামিনী লম্বা একটা নিঃশ্বাস টেনে শ্বাস ফেলা বন্ধ রাখে। কুশল শান্ত স্বরে বলল, সবাই এখন সবার নিজ নিজ ঘরে যেতে পারেন, আমার আর কিছু বলার নেই। আর নীলাদ্র, তুই আমার সাথে আয়, বড় বাবার ঘরে যেতে হবে। অতঃপর সকলেই বসা অবস্থা থেকে উঠে নিজ নিজ রুমে চলে যায়। কামিনীকে এখনও নিঃশ্বাস বন্ধ রেখে নিজ স্থানে বসে থাকতে দেখে রিজভী বললেন, একেবারের জন্য নিঃশ্বাস বন্ধ রেখে নিজেকে কবরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছো নাকি? রিজভী এমন কথা শোনা মাত্র কামিনী চোখ বড় বড় করে রিজভী দিকে তাকিয়ে নিঃশ্বাস ছেড়ে হাঁপাতে শুরু করে। এদিকে কুশল নীলাদ্রকে নিয়ে রায়হানুলের রুমে প্রবেশ করে। রায়হানুল বিছানার উপর স্থির হয়ে শুয়ে আছে। কুশল আর নীলাদ্র বিছানার কাছে যায়।
কুশল রায়হানুলের পাশে বসে তার দিকে শান্ত দৃষ্টি স্থির করে বলল, খুব অদ্ভুত তাই না, যেই মানুষটার মুখ থেকে কখনো আমার নাম উচ্চারণ করতে শুনিনি, যে মানুষটাকেও কখনো আমার মাথার উপর আদর ও দোয়ার হাত ছোঁয়াতে দেখিনি, সেই মানুষটার প্রতি এক অদৃশ্য টান কাজ করে। শুধুমাত্র একই বংশের একই রক্তের সম্পর্কের জন্য এত বেশি টান, মায়া, ভালোবাসা কাজ করাটা দেখতেও শুনতে সত্যি ভীষণ অদ্ভুত লাগে। এবারের মানুষগুলো তো অনেক আগেই বড় বাবার সুস্থ হওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমার মন কেন যেন তাতে সায় দেয়নি। আমার মন আজও বলে বড় বাবা একদিন না একদিন ঠিকই সুস্থ হয়ে উঠবেন, নিজের মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করবেন, আমার মাথায় ভালোবাসা ও দোয়ার হাত স্পর্শ করবেন। তুই পারবি তো দোস্ত আমার এই স্বপ্নটিকে বাস্তবে রূপ দিতে? আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব দোস্ত, বড় বাবাকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলতে। কুশল ওর কাঁধে নীলাদ্রের রাখা হাতের উপর নিজের বাম হাত রেখে শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে। পরক্ষণেই কুশল রায়হানুলের পাশ থেকে উঠে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, তোকে একটা বিষয় জানানো উচিত বলে মনে হচ্ছে আমার। গতকাল মাঝরাতে আমার স্ত্রী তরুণীমা বড় বাবার রুমে এসেছিল, আর সে দেখেছিল বড় বাবা নাকি অস্বাভাবিকভাবে কাঁপছিলেন। কিছু সময় পর যখন আমরা সবাই বড় বাবার রুমে এসেছিলাম, তখন বড় বাবাকে এখনের ন্যায় স্থির হয়ে থাকতে দেখেছিলাম। দীর্ঘ 20 বছরের মাঝে হুট করে বড় বাবার এমন অস্বাভাবিক আচরণের কথা তরুণীমাই প্রথম নোটিশ করেছিল। এটাকে কি আমরা পজিটিভ সাইন হিসেবে ধরতে পারি? কুশলের এমন কথায় নীলাদ্রর কপালে চিন্তার কয়েকটা ভাঁজ স্পষ্ট করে বলল, আমার জানা মতে দীর্ঘ সময় ধরে কোমায় থাকা কোনো পেশেন্টের ক্ষণিক সময়ের জন্য স্বাভাবিকভাবে কাঁপাকাঁপি করার বিষয়টা কখনোই তার সুস্থ হওয়ার পজিটিভ সাইন হিসেবে মনে করতে পারি না। তবে যদি রোগীর শরীরে বিরূপ প্রভাব ফেলতে কোনো কড়া ডোজের ওষুধ ইনজেক্ট করা হয়, তখন রোগীর শরীর ক্ষণিক সময়ের জন্য অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি করতে থাকে। আমি যেহেতু এই বিষয়টা নিয়ে পুরোপুরিভাবে শিওর নই, তাই তুই টেনশন করিস না। নীলাদ্রের মুখে এরূপ কথাগুলো শুনে কুশল কিছু সময় নীরব হয়ে থাকে। পরক্ষণে কুশল রায়হানুলের রুম থেকে বের হতে হতে বলল, তুই বড় বাবার কাছে থাক, আমি একটু আসছি। এই বলে কুশল রায়হানুলের রুম থেকে বেরিয়ে যায়। নীলাদ্র রায়হানুলের পাশে বসে তার পালসের গতি চেক করে। কিছু সময় পর কুশল ওর হাতে একটা বড় আকারের চাইনিজ তালা আর চাবি নিয়ে রায়হানুলের রুমে প্রবেশ করে বলল, নীল চলো, এখন অনেক রাত হয়ে গিয়েছে, বিশ্রামের প্রয়োজন আছে তোর। নীলাদ্র কুশলের কথা অনুযায়ী রায়হানুলের পাশ থেকে উঠে দাঁড়ায়। অতঃপর ওরা দুজনই রায়হানুলের রুমের বাইরে চলে আসে। কুশল রায়হানুলের রুমে দরজা বাহির থেকে আটকে তালা লাগিয়ে দেয়। কুশলের এমন কাজে নীলাদ্র অবাক স্বরে প্রশ্ন করল, কিরে, বড় বাবাকে ভেতরে রেখে তার রুমের দরজায় তালা লাগালি কেন? বড় বাবার ট্রিটমেন্ট চলাকালীন পুরো সময়টাতে তুই আর আমি ব্যতীত যেন তৃতীয় কোনো ব্যক্তি বড় বাবার রুমে প্রবেশ করতে না পারে, তাই এই কাজ করলাম। কিন্তু বড় বাবা তো এখন তার নিজ বাসাতেই আছেন, এখানে থাকাকালীন তার চিকিৎসায় ব্যাঘাত ঘটাবে এমন তো কেউ এ বাসায় থাকার কথা না। যদি তোর ধারণা অনুযায়ী বড় বাবার শরীরে বিরূপ প্রভাব ফেলার উদ্দেশ্য নিয়ে গত রাতে কেউ কড়া ডোজের ওষুধ তার শরীরে ইনজেক্ট করে থাকে, তাহলে অবশ্যই এমন কেউ আছে আমাদের চারপাশে যে চায় না বড় বাবা সুস্থ হয়ে যায়, তাই পূর্ব থেকে সতর্ক থাকা ভালো। নীলাদ্র আর কিছু বলল না। অতঃপর ওরা দুজনের রুমে চলে যায়। কুশল নিজের রুমে প্রবেশ করতেই দেখে তরুণীমা বিছানার উপর জড়সড় হয়ে শুয়ে আছে। কুশল তরুণীমার পাশে এসে গিয়ে দাঁড়িয়ে তরুর পায়ের কাছে থাকা কম্বলটি টেনে ও সরিয়ে দিয়ে দেয়। সে সময় তরুর হাতের সাথে কুশল হাত স্পর্শ হতে সাথে সাথে সে হাত সরিয়ে নেয়। পরক্ষণেই কুশল তরুর কপালে গালে হাত রেখে চিন্তিত স্বরে বলল, ওর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। কুশল লক্ষ্য করে এত ভারী কম্বল তরুর শরীরে জড়িয়ে দেওয়ার পরেও সে কাঁপছে। তাই কুশল আলমারি থেকে আরও একটি কম্বল বের করে ভালোভাবে তরুর শরীরে জড়িয়ে দেয়। অতঃপর কুশল রুম থেকে বেরিয়ে নিচে এসে একটা বাটি নিয়ে আবারও রুমে যায়। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে দুটো রুমাল বের করে বেডসাইড টেবিলের উপর রাখা পানির বোতল থেকে পানিতে বাটি ঢেলে দিয়ে তরুর মাথার পাশে বসে জলপট্টি দিতে শুরু করে। বেশ কিছু সময় ধরে জলপট্টি দেওয়ার ফলে তরুর শরীরের তাপমাত্রা অনেকটা কমে যায়। কুশল তরুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোমার স্বামী, তাই তোমাকে স্পর্শ করার জন্য আমার তোমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। যেহেতু তুমি আমাকে এখনও নিজের স্বামীরূপে পুরোপুরিভাবে মেনে নিতে পারোনি, তাই তোমার অনুমতি ব্যতীত তোমাকে স্পর্শ করা আমার উচিত হবে বলে আমার মনে হয় না। আজ তোমার অসুস্থতা আমায় বাধ্য করলো তোমায় স্পর্শ করতে। আমায় তুমি ক্ষমা করে দিও তরুণীমা।
এ বলে কুশল কম্বলের নিচ থেকে তরুর হাত বের করতেই দেখে হাত ঘেমে গিয়েছে। তাই কৌশল তরুর উপর থেকে কম্বল দুটি সরিয়ে দেয়। এরপর বিছানা থেকে নেমে আলমারি খুলে একটা পাতলা কম্বল ও একটা পাতলা গামছা বের করে। কম্বলটি বিছানার উপর রেখে কুশল ওয়াশরুম থেকে গামছাটি ভিজিয়ে এনে তরুর কাছে বসে ওকে ধরে শো অবস্থা থেকে উঠে নিজের বুকের সাথে ওর পিঠ ঠেকিয়ে বসিয়ে দিয়ে তরুর দুহাতে জামার হাতা গুটিয়ে দেয়। এরপর ভেজা গামছাটি দিয়ে তরুর মুখ, গলা, ঘাড়, দুহাতের ঘামগুলো মুছে দেয়। শরীর শুধু এতটুকু অংশ মুছলেই হবে না, ভেতরের অংশগুলোও মুছতে হবে। তাই কুশল ভিজা রুমালটি দিয়ে নিজের চোখ বেঁধে নেয়। এরপর তরুর শরীরের ভেতরের সামনে ও পেছনের অংশ যত্ন সহকারে মুছে দিয়ে ওর জামা ঠিক করে দিয়ে চোখের বাঁধন খুলে ফেলে। এরপর তরুকে আবারও আগের স্থানে শুয়ে দিয়ে কুশল ওর পায়ের কাছে বসে দৃষ্টি অন্যদিকে স্থির রেখে ওর দুই পা মুছে দিয়ে পাজামাও নামিয়ে দেয়। কুশল বিছানা থেকে নেমে পাতলা কম্বলটি তরুর শরীরে জড়িয়ে দেয়। মূলত সন্ধ্যার পর পায়ে আঘাত পাওয়ার কারণেই যে তরুর জ্বর এসেছে তা কুশল বুঝতে পেরেছে। জ্বর যেন আবার ফিরে না আসে, তাই কুশল ওয়ার্ড্রোবের উপর রাখা ফার্স্ট এড বক্স থেকে জ্বরের আর ব্যথা কমার ট্যাবলেট নিয়ে তরুর পাশে এসে বসে। অতঃপর কুশল তরুকে ধরে আবার নিজের বুকের সাথে ওর ঠেকিয়ে বসে ওষুধ দুটি তাকে খাইয়ে দিয়ে আগের ন্যায় শুয়ে দেয়। তরুকে শুয়ে দিয়ে কুশল বিছানা থেকে নামতে নিলে তরু ঘুমের মাঝেই কুশলের হাত চেপে ধরে বিড়বিড়িয়ে বলল, যাবেন না প্লিজ, থাকুন না আমার পাশে। কুশল আর উপায় না পেয়ে ওভাবেই তরুর হাতের মাঝে নিজের হাত রাখা অবস্থাতেই বিছানার সাথে হেলান দিয়ে বসে তরুর ঘুমে মগ্ন মায়াভরা মুখশ্রীর উপর নিজের স্থির দৃষ্টি করে রাখে। রায়হানুলের রুমের দরজার সামনে তরুণীমা দেখা সেই দুই ছায়া মানব এসে দাঁড়াতে দেখে রায়হানুলের রুমের দরজায় তালা দেয়া। ছায়া মানবের মাঝে প্রথম ছায়া মানব নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দরজা লাগানো তালার উপর সজোরে একটা ঘুষি দিয়ে বসে, যার ফলে সেখানে শব্দের সৃষ্টি হয়। প্রথম ছায়া মানবের এমন কাজে দ্বিতীয় ছায়া মানব যেন হতভম্ব হয়ে যায়। তৎক্ষণাৎ দ্বিতীয় ছায়া মানব প্রথম ছায়া মানবের অন্য হাত ধরে টানতে টানতে অন্ধকারের মাঝে মিলিয়ে যায়। রায়হানুলের দরজা লাগানো তালার উপর যে প্রথম ছায়া মানবের হাতের রক্ত লেগে গিয়েছে তা ওরা দুজন লক্ষ্য করেনি। কয়েক ফোঁটা রক্ত দরজার সামনে মেঝেতে পড়ে রয়েছে তাও ওরা লক্ষ্য করেনি। ভোর 5টার পরপরই নীলাদ্রের ঘুম ভেঙে গেলে সে জগিং করার উদ্দেশ্যে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমের পাশে রায়হানুলের রুম, সেখান থেকে সোজা ভেতরের দিকে আরও 4টা রুম, এরপর গেস্টদের থাকার জন্য রুম আছে। নীলাদ্র সেখানে ঘুমিয়েছিল রাতে। নীলাদ্র রায়হানুলের রুম পেরিয়ে সামনের দিকে কিছুটা পথ অগ্রসর হতেই থেমে যায়। সাথে সাথে পেছনের দিকে পিছিয়ে রায়হানুলের রুমে দরজার সামনে দাঁড়াতেই দরজায় তালায় জমাট বেঁধে থাকা রক্তগুলো নীলাদ্র স্পষ্ট দেখতে পায়। নীলাদ্র নিজের ভ্রুযুগল কুঁচকে দিয়ে বলে, বড় বাবার রুমের তালার উপর রক্ত কোথা থেকে আসলো? সে সময় মেঝেতে জমাট বাঁধা ফোঁটা ফোঁটা রক্তগুলো নীলাদ্রের চোখে পড়ে। নীলাদ্র নিজের চেহারা চিন্তার ছাপ ফুটিয়ে তুলে বলল, তবে কি কুশলের ধারণাই ঠিক? আমাদের আশেপাশে এমন কেউ আছে যে চায় না বড় বাবা সুস্থ হয়ে উঠুক। আমার ধারণা অনুযায়ী হয়তো মাঝরাতে কেউ বড় বাবার রুমে এসে তার শরীরে এমন ধরনের কোনো কড়া ডোজের ওষুধ ইনজেক্ট করে দেয়, যা বড় বাবার সুস্থ হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। হয়তো গতকালও একই উদ্দেশ্য নিয়েই বড় বাবার রুমের সামনে এসেছিলেন সেই অজানা শত্রু, কিন্তু রুমের দরজায় তালা লাগানো থাকায় নিজের কাজে সফল হতে পারেননি। তাই রাগের বশেই তালার উপর নিজের শরীরের কোনো অংশ দিয়ে আঘাত করে ফেলেছিলেন। আর নিজের ক্ষতস্থানের রক্ত যে দরজার তালায় এবং মেঝেতে রয়ে গিয়েছে তা সে খেয়াল করেনি। অজানা শত্রুটি তো বড্ড বোকামি করে ফেলেছে। এবার এই বোকামিকেই তার জীবনের কাল বানাতে হবে। এ বলে নীলাদ্র তালায় লেগে থাকা রক্ত থেকে কিছু রক্ত নিজের সাথে সংরক্ষণ করে রাখে, আর জায়গায় জায়গায় লেগে থাকা বাকি রক্তগুলো ভিজা কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলে। সকালবেলা তরুণীমার আগে ঘুম ভেঙে যাওয়ার সে চোখ মেলতে দেখে সে কুশলের ডান হাত জড়িয়ে শুয়ে আছে, আর কুশল একদম কর্নারে বিছানার সাথে পিঠ থেকে বসা অবস্থাতেই ঘুমিয়ে আছে। তরুর আবছা আবছা মনে পড়ে গত রাতে জ্বর আসায় কুশলে তার মাথায় জলপট্টি দিয়ে দেওয়ায় ওষুধ খাইয়ে দেওয়ার ঘটনাগুলো। তরু কুশলের হাত ছেড়ে দিয়ে সাবধানে শো অবস্থা থেকে উঠতে নেয়, কিন্তু জ্বর এসে যাওয়ার পর শরীর দুর্বল থাকায় সে কুশলের দিকে হেলে পড়ে যায়। নিজের শরীরের নিচে মাথার চুল টানা পড়ায় মুখ দিয়ে মৃদু স্বরে আহ বলে ওঠে। সাথে সাথে কুশলের ঘুম ভেঙে যায়। কুশল ভালোভাবে বসে অস্থির কণ্ঠে তরুকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে তরুণীমা? তোমার কোনো সমস্যা হচ্ছে? আমাকে ধরে বসতে দিন তো। কুশল তরুকে ধরে বিছানার সাথে বালিশ রেখে
বালিশের সাথে তরুর পিঠ থেকে ওকে বসিয়ে দেয়। তরু কুশলের চোখের দিকে লক্ষ্য করতে দেখে ওর চোখ দুটো হালকা লালচে বর্ণ হয়ে আছে। তরু শান্ত স্বরে কুশলকে প্রশ্ন করলো, আপনি কি সারা রাত ঘুমাননি? ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম, এখন জেগে গেলাম। তরুণীমা এবার পুরোপুরি শিওর হয়ে যায় যে কুশল সারা রাত জেগে ওরই সেবা যত্ন করেছে। কুশল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে তরুকে বলল, ফ্রেশ হতে হবে না? কুশলের এমন প্রশ্নে তরু নিজের করুণ অবস্থা দেখে অসহায়ের মতো মুখশ্রী করে রাখে যে কুশলের দৃষ্টি এড়াতে পারে না। পরক্ষণে কুশল তরুর প্রত্যুত্তরে অপেক্ষা না করে তরুর হাতের ডান পাশে বিছানার কাছে এসে দাঁড়িয়ে ওকে সাবধানে পাঁজাগুলো তুলে নেয়। কুশলের হঠাৎ এমন কাজে তরু কিছুটা অবাক হলেও মুখে কিছু বলে না, কারণ তরু নিজেও বুঝতে পেরেছে তার বর্তমান যে অবস্থা তাতে কারো সাহায্য ছাড়া চলাফেরা করা তার পক্ষে সম্ভব না। কুশল তরুকে ওয়াশরুমের ভেতরে নিয়ে গিয়ে নামিয়ে নিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। সমস্যা মনে হলে কোনো দ্বিধা না করে আমাকে ডাকবে, আমি আসব। মনে রেখো আমি তোমার স্বামী হই আর তুমি আমার স্ত্রী, তাই তোমার সব রকম সমস্যায় আমি তোমার পাশে থাকার অধিকার রাখি। এ বলে কুশল ওয়াশরুমে থেকে বেরিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ওয়াশরুমের ভেতরে বেসিনের সামনে দাঁড়াতেই আবারও তরুর মাথা ঘুরে উঠলে তরু দেয়াল ধরে সেখানে বসে পড়ে। কুশল বলে ডেকে ওঠে। কুশল তরু ডাক শোনা মাত্র ওয়াশরুমের ভেতর প্রবেশ করে দেখে তরু মাথার দুপাশে দুই হাত রেখে ওয়াশরুমের মেঝেতে বসে আছে। কুশল তরুর কাছে গিয়ে ওকে ধরে দাঁড় করায়। তরু কুশলের বুকের সাথে নিজের পিঠ ঠেকিয়ে বেসিনের সামনে দাঁড়াতে কুশল বলল, আমি তোমায় ফ্রেশ করিয়ে দিচ্ছি, তুমি একা পারবে না, তোমার শরীর ভীষণ দুর্বল। তরু কোনো প্রত্যুত্তর করল না। কুশল খুব যত্ন সহকারে তরুকে ফ্রেশ করিয়ে দিতে শুরু করে। তরু বেসিনের আয়নার উপর নিজের দৃষ্টি স্থির করে কুশলের কর্মকাণ্ড দেখছে। কিছু সময়ের মধ্যেই কুশল তরুকে ফ্রেশ করিয়ে দিয়ে আবারও পাঁজা করে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে বেরিয়ে এসে ওকে বিছানার আগের ন্যায় বসিয়ে দেয়। অতঃপর কুশল ওয়ার্ড্রপ থেকে টাওয়াল বের করে এনে তরুর ভেজা হাত মুখ মুছে দিয়ে শান্ত স্বরে বলল, তুমি এখানে বসে কিছু সময় অপেক্ষা করো, আমি নিচ থেকে তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। নাস্তা করে ওষুধ খেতে হবে তোমায়, আর ক্ষত স্থানটাও ড্রেসিং করে দিতে হবে। এ বলে কুশল রুম থেকে বেরিয়ে যায়। তরু শান্ত দৃষ্টি নিয়ে কুশলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। রুম থেকে বেরিয়ে কুশল সিঁড়ি বেয়ে নিচে এসে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। টেবিলের ওপর সাজিয়ে রাখা সব খাবারের বাটির উপর থেকে ঢাকনা সরিয়ে দেখে বলল, এই অসুস্থ অবস্থায় এসব খাবার খাওয়া ওর ঠিক হবে না, একটু স্যুপ হলে ভালো হতো। কোনো সার্ভেন্টকে বলি স্যুপ তৈরি করে দিতে। এ বলে কুশল রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। রান্নাঘরে এসে দেখে সেখানেও কেউ নেই। কুশল আর কোনো উপায় না পেয়ে ওর পকেট থেকে ফোন বের করে ইউটিউবে ঢুকে সবজি স্যুপ তৈরি করে কিভাবে সার্চ করে সেই ভিডিও বের করে। এরপর ভিডিও দেখে ফ্রিজ থেকে কিছু টাটকা সবজি বের করে সবগুলো ছোট ছোট টুকরো করে নেয়। ভিডিওতে যেভাবে দেখিয়েছে সেভাবে কুশল স্যুপটা তৈরি করে ফেলে। অতঃপর স্যুপটা একটা বাটিতে ঢেলে নেয় আর এক গ্লাস কুসুম গরম পানি গ্লাসে নেয়। অতঃপর একটা ট্রেতে করে স্যুপের বাটি আর পানির গ্লাস নিয়ে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। কিছু সময় পর কুশল খাবারের ট্রে হাতে নিয়ে ওদের রুমে প্রবেশ করে। তরুর পাশে গিয়ে বসে নিজ নিজ হাতে তরুকে খাইয়ে দেয়। পায়ের ক্ষতের ব্যথায় কমার আর জ্বর আর না আসার জন্য ওষুধ খাইয়ে দেয়। এরপর কুশল তরুর পায়ের ক্ষততে ড্রেসিং করিয়ে দিয়ে ওকে ধরে শুয়ে দেয়। কুশল বিছানা থেকে নেমে শান্ত স্বরে বলল, বিশ্রাম করো এখন, আমার একটু কাজ আছে, আমি আবার পরে আসব। ঠিক আছে। কুশল রুম থেকে বেরিয়ে যায়। তরুর ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে চোখ বুজে নেয়। ডাইনিং টেবিলে চৌধুরী পরিবারের সকলে বসে নাস্তা করছে। নীলাদ্র একটু পরপর ডাইনিং টেবিলে বসারত অবস্থায় সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। সেই সময় নীলাদ্র দেখলো রিজবি বাম হাতে চামচ ধরে খাবার খাচ্ছে। রিজবির এমন আচরণে নীলাদ্র হুড়ু কুচকে রিজবির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, চাচু, তুমি হঠাৎ বাম হাতে চামচ ধরে খাচ্ছ কেন? তোমার ডান হাতে কি কোনো সমস্যা হয়েছে? নীলাদ্রের এমন প্রশ্নে রিজবি কোনো প্রত্যুত্তর করার পূর্বেই ওনার পাশে থেকে কামিনী বললেন, আরে নীল বাবা, আর বলো না, তোমাদের চাচু এতটাই হুঁশজ্ঞানহীন হয়ে গিয়েছেন যে কি বলবো। গতকাল রাতে লাইট না জ্বালিয়ে ওয়াশরুমে গিয়েছিল, তাই অন্ধকারে পা পিছলে পড়ে যাওয়ার সময় পানির লাইনের সাথে ডান হাতের আঙ্গুলের অংশ খুব জোরে বাড়ি খেয়েছিল। ফলে সেখান থেকে রক্ত ঝরে ওয়াশরুমের মেঝেতে ছড়াছড়ি হয়ে গিয়েছিল। আমি তো ওর এমন অবস্থা থেকে বাড়ির সবাইকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু রিসেপশন পার্টির পর সকলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল। মাঝরাতে ঘুম নষ্ট করা ঠিক হবে না জন্য কাউকে ডাকতেও দেয়নি।
তাই পরে আমি কোনো রকমভাবে ওর হাতের ক্ষত স্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছিলাম। নীলাদ্র মনে মনে বলল, চাচ্চু, চাচির চেহারা দেখে তো মনে হচ্ছে না চাচি মিথ্যা কথা বলছে। তবুও শিওর হয়ে নেওয়া ভালো। চাচ্চুর ক্ষত পরিষ্কার করার বাহানায় তার ক্ষত থেকে সামান্য রক্ত সংগ্রহ করতে হবে আমায়। তারপর চাচ্চুর রক্তের সাথে বড় বোবার দরজার তালার উপর থেকে সংগ্রহ করা রক্ত পরীক্ষা করে দেখতে হবে। আশা রাখছি চাচ্চু সেই অজানা শত্রু হবে না, তাহলে যে এই চৌধুরী পরিবার ভেঙে গুড়গুড়ে হয়ে যাবে। নীল দাদু ভাই, নাস্তা করা শেষ হলে তুমি রিজভির ক্ষতস্থানটি ভালোভাবে পরিষ্কার করে দিও, নয়তো ইনফেকশন হয়ে যাবে। এদিকে নাস্তার পর্ব শেষ করে সকলে নিজ নিজ কাজে চলে যায়। ড্রয়িং রুমে সোফায় বসে আছে নীলাদ্র, রিজভি আর কামিনী। সেই সময় সন্ধ্যা ওদের পাশ কাটিয়ে নিজের রুমে যেতে নিলে নীলাদ্র শান্ত স্বরে বলল, সন্ধ্যা, তোর রুম থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয় তো, চাচ্চুর হাতের ক্ষতস্থান পরিষ্কার করে দিতে হবে। নীলাদ্রের কথা অনুযায়ী সন্ধ্যা নিজের রুমে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আবারও ড্রয়িং রুমে এসে নীলাদ্রের দিকে বাড়িয়ে দেয়। রিজভি আর কামিনীর চোখের আড়ালে নীলাদ্র সন্ধ্যার দিকে তাকিয়ে একবার চোখ টিপ দিয়ে ওর হাত থেকে বক্সটা নিয়ে নেয়। সন্ধ্যা নীলাদ্রের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড়িয়ে বলল, অসভ্য কোথাকার। এ বলে সন্ধ্যা স্থান ত্যাগ করে। নীলাদ্র রিজভির ক্ষতস্থান পরিষ্কার করে দেওয়ার বাহানায় ওর ক্ষত থেকে সামান্য পরিমাণ রক্ত সংগ্রহ করে নেয়। এরপর রিজভির ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়ে ব্যথা কমার জন্য কি ওষুধ খেতে হবে সেটাও সাজেস্ট করে দেয়। রিজভি আর কামিনী সোফা ছেড়ে উঠে নিজেদের রুমে চলে যায়। নীলাদ্র রিজভির ক্ষত থেকে সংগৃহীত রক্ত নিয়ে নিজের রুমে গিয়ে আগের সংগৃহীত রক্তের সাথে পরীক্ষা করতে শুরু করে। পরীক্ষা পর্ব শেষ হলে নীলাদ্র দেখে রিজভির রক্তের গ্রুপের সাথে তালা থেকে সংগৃহীত রক্তের গ্রুপ মিলছে না। দুইটা রক্ত দুজন আলাদা ব্যক্তি হওয়ায় নীলাদ্রের চেহারায় চিন্তার ছাপ ফুটে ওঠে। নীলাদ্র মনে মনে বলল, যদি সেই অজানা শত্রু রিজভি চাচা না হয় তাহলে কে সে? মাঝরাতে এত সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে চৌধুরী মেনশনের ভিতরে বাইরের কেউ ঢোকার সাহস করবে না। তাহলে সর্ষের মাঝে ভুট্টা আসলে কে? বিকেলবেলা ছাদের রেলিং ধরে খোলা আকাশের দিকে দৃষ্টি স্থির করে রেখেছে কুশলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাদিক। সে সময় সন্ধ্যা এক মগ কফি হাতে নিয়ে ছাদে প্রবেশ করতে সাদিককে সেখানে দেখে কিছুটা অবাক হয়। সাদিকের থেকে কিছুটা দূরে সন্ধ্যা দোলনার উপর এক হাঁটু ভাঁজ করে বসে কফির মগে এক কাপ চুমুক দিয়ে শান্ত স্বরে সাদিককে প্রশ্ন করল, কি ব্যাপার সাদিক ভাই, আজ হঠাৎ ছাদে এসে উদাসীন মুখশ্রী নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন যে? সাদিক নিজের ধ্যানে মগ্ন থাকায় সন্ধ্যার উপস্থিতি এত সময় বুঝতে পারেনি। তাই হঠাৎ সন্ধ্যার কণ্ঠ কর্ণপাত হতেই সাদিক কিছুটা চমকে ওঠে। সাথে সাথে সাদিক নিজেকে সামনে নিয়ে সন্ধ্যার দিকে ঘুরে দাঁড়িয়ে ওর উপর শান্ত দৃষ্টি স্থির করে বলল, জানেন ম্যাডাম, আমি নামক এই মানুষটা কারোর জীবনে কখনো এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি যে আমারে হারিয়ে ফেলার জন্য কারোর মনে ভয় কাজ করবে, কিংবা আমারে হারিয়ে ফেলে কেউ আফসোস করবে। আমারে সারা এই দুনিয়ার সকল মানুষ খুব সুন্দরভাবে নিজেদের জীবন কাটিয়ে দিতে পারবে। সাদিকের মুখে এমন কথা শুনে সন্ধ্যা অবাক সুরে বলে, এমন মনে হওয়ার কারণ কি জানতে পারি সাদিক ভাই? কয়েক বছর ধরে আমি একজন মেয়েকে অনেক ভালোবেসে ফেলছি, কিন্তু তারে নিজের ভালোবাসার কথা জানানোর সাহস কখনোই করে উঠতে পারেনি। কিছুদিন আগে জানতে পারলাম আমার ভালোবাসার মানুষটিরও অন্য একজন ভালোবাসার মানুষ আছে। বাবা মাকে হারিয়ে ফেলার পর তারা নিয়ে জীবনের স্বপ্ন বুনতে শুরু করেছিলাম, কিন্তু স্বপ্নগুলো সত্যি হওয়ার আগেই সব ভেঙে চলে একাকার হয়ে গেল। তাই আজ নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। যেদিকে দেখাচ্ছে নিজের ছায়া ব্যতীত কাউকে দেখতে পারছি না। ভালোবাসার মানুষটির কাছে সময় থাকতেই নিজের মনের অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ করতে হয়, নয়তো একটা সময় তাকে হারিয়ে ফেলতে হয়। ভালোবাসা কোনো অন্যায় বা পাপ না, তাই নিজের অনুভূতিগুলো তাকে জানিয়ে দেওয়ার পর তার রিয়াকশন কেমন হবে তা অগ্রিম ভেবে ভয় পাওয়াটা বোকামি ছাড়া কিছুই না সাদিক ভাই। সাদিক তৎক্ষণাৎ উল্টে ঘুরে দাঁড়িয়ে আকাশের উপর দৃষ্টি স্থির করে দীর্ঘশ্বাস ভরা কণ্ঠে বলল, আমি যে বড় দেরি করে ফেললাম ম্যাডাম। এখন আর সম্ভব না তার নিকট নিজের ভালোবাসার অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ করা। আর আমার জীবনের সবথেকে কষ্টকর ও যন্ত্রণাদায়ক মুহূর্তে এটাই হবে যখন আমি আমার ভালোবাসার মানুষটিকে তার ভালোবাসার মানুষের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে দেখব। আমি আমার ভুলের কারণে যে যন্ত্রণার সম্মুখীন হতে যাচ্ছি, আপনি সেই ভুল কখনো করেন না ম্যাডাম। যদি কাউকে ভালোবাসে থাকেন তাহলে সময় থাকতে তার নিকট আপনার মনের অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ করে দিন,
কারণ ভালোবাসার মানুষটিকে মনের অনুভূতিগুলো জানিয়ে দেওয়ার পর তার মনে কেনার জায়গা নিয়ে তাকে এতটা কষ্টকর হয় না যতটা কষ্টকর হয় তার নিকট মনের অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ না করে আফসোসের সাথে প্রতিটা নিঃশ্বাস ফেলা। এ বলে সাদিক আর এক মুহূর্ত ছাদে দাঁড়ায় না। সন্ধ্যাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে ছাদ ত্যাগ করে নিচে চলে যায়। সন্ধ্যা নিজের দৃষ্টি ছাদের মেঝেতে স্থির করে রেখে সাদিকের বলে যাওয়ার শেষ কথাগুলো ভাবে। ড্রয়িং রুমে চিন্তিত মুখশ্রী নিয়ে বসে আছে নীলাদ্র। সে সময় দুজন গার্ড সাইমনকে ধরে মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। নীলাদ্র সাইমনের দিকে লক্ষ্য করতেই দেখে সাইমনের মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা। নীলাদ্র সোফা ছেড়ে উঠে সাইমনের দিকে অগ্রসর হতে হতে বলল, মেজো চাচা, আপনার এমন অবস্থা হলো কি করে? গার্ডসরা সাইমনকে সাবধানে সোফায় বসে দিতেই সাইমন ইশারা তাদের বলে যেতে বলে। নীলাদ্র সাইমনের দিকে তাকিয়ে আছে নিজের প্রশ্নের উত্তর শোনার জন্য। কিছু সময় নীরব থাকার পর সাইমন শান্ত স্বরে নীলাদ্রকে বলে, ব্যবসার কাজে আজ একটু নির্জন সাইডে একটা জমি দেখতে গিয়েছিলাম। সেখানে আমাদের বংশের চিরশত্রু মতিউর খানের ছোট ছেলে মোবিন খান তার গার্ডদের নিয়ে আমার ওপর অ্যাটাক করার চেষ্টা করেছিল। সেই সময় আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছিলাম। তারপর আমার বন্ধুর চেম্বারে গিয়ে ক্ষতস্থানগুলোতে ড্রেসিং করে নিয়ে বাসায় ফিরলাম। আর হ্যাঁ, এই বিষয়ে কাউকে কিছু বলো না, কুশলকেও বলো না। জানোই তো কুশলের যেমন উগ্র মেজাজ, রাগের বশে খারাপ কিছু করে ফেলতে পারে। কিন্তু মেজো চাচা, এইভাবে খানরা আপনার উপর অ্যাটাক করলো, এটা তো কোনো সামান্য বিষয় না। ওদের করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে ওরা আরও সুযোগ পেয়ে বসবে। আজ আপনার উপর অ্যাটাক করার সাহস দেখিয়েছে, কালকে বাড়ির অন্য সদস্যের উপরও অ্যাটাক করতে পারে। তোমাকে নিষেধ করেছি কাউকে এ বিষয়ে জানাবে না, তাই এত বেশি চিন্তাভাবনা না করে আমার নিষেধ মান্য করিও। এই বলে সাইমন খুঁড়িয়ে খুঁড়ে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করে। কিছু সময় পর সাইমন নিজের রুমে গিয়ে পাশের ফাঁকা রুমে এসে রুমের দরজা ভেতর থেকে আটকে দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে বিছানা গিয়ে বসে পায়ের মাথার ও বাম হাতের ব্যান্ডেজগুলো খুলে ফেলে। অদ্ভুত বিষয় হলো সাইমনের ডান হাত ব্যতীত পায়ে, বাম হাতে বা মাথায় কোনো ক্ষতের চিহ্ন ছিল না। সাইমন সশব্দে হেসে উঠে বিছানায় নিজের শরীর এড়িয়ে দেয়। কুশল মূল দরজা দিয়ে চৌধুরী মেনশনে ভেতর প্রবেশ করতেই নীলাদ্রকে সোফার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, কিরে, এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস তুই? এদিকে কুশলের প্রশ্নে নীলাদ্রের ধ্যান ভাঙে। নীলাদ্র কুশলের কাছে সম্পূর্ণ বিষয়টা লুকিয়ে বলল, এমনি দাঁড়িয়েছিলাম, কিছু করছি না। কুশল তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে নীলাদ্রের দিকে তাকায়। নীলাদ্র কুশলকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে নিজে প্রশ্ন করলো, ভাবির শারীরিক অবস্থা এখন কেমন দোস্ত? শরীর দুর্বল আছে, ক্ষতটা যথেষ্ট গভীর হওয়ায় সারতে সময় লাগবে। তুই বাহির থেকে আসলি, তাহলে ভাবির কাছে কে আছে? দুইজন মহিলা সার্ভেন্টকে সর্বক্ষণ ওর খেয়াল রাখার দায়িত্ব দিয়েই বাহিরে গিয়েছিলাম। আমি না থাকাকালীন বড় বাবার রুমে তালা দিয়ে রাখার বিষয় নিয়ে তোর সামনে কেউ কিছু বলেছিলেন নাকি? না, কেউ কিছু বলেনি। বড় বাবার ব্লাড স্যাম্পল নিয়ে আজ রাতে আমি একটু আমার ক্লিনিকে যাব। রিপোর্ট দেখার পর বড় বাবার ট্রিটমেন্ট শুরু করতে পারবো। ঠিক আছে। এ বলে কুশল সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। নীলাদ্র ওর রুমে চলে যায়। কুশল রুমে প্রবেশ করতে দেখে তরুণীমা বিছানায় শুয়ে চিপস খাচ্ছে আর সামনে দেয়ালে টাঙানো টিভিতে কার্টুন দেখছে। কুশল বিছানার পাশে থাকা সোফায় গিয়ে বসে শান্ত স্বরে বলল, কিছুদিন পর আমাদের বাচ্চারা কার্টুন দেখার জন্য তোমার কাছে বায়না করবে, আর তুমি কিনা নিজেই এখনও কার্টুন দেখো। তরুণীমা টিভির উপর দৃষ্টি স্থির রেখেই আর মনে বলল, বাচ্চারা যখন কার্টুন দেখার জন্য বায়না করবে তখন বাচ্চাদের সাথে বসে বাচ্চার মাও যেন কার্টুন দেখে, সময়টাতে এনজয় করতে পারে, তার জন্য তো অভ্যাস রাখতে হবে। তরুর কথায় কুশল ওর ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে। পরক্ষণে তরু বুঝতে পারে সে আনমনে কুশলকে কি বলে ফেলেছে। তার সাথে সাথে তরু রিমোট দিয়ে টিভি বন্ধ করে লজ্জায় কম্বলের নিচে নিজের মুখ লুকিয়ে ফেলে। কুশল তরু লজ্জা পাওয়ার বিষয়টা বুঝতে পেরে হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। এদিকে রাতের বেলা কুশল বিছানার পাশে সোফায় বসে কিছু দরকারি কাগজপত্র চেক করছে। তরুণীমা বিছানায় বসে বসে ফোনে ভিডিও দেখতে দেখতে ধীর কণ্ঠে বলল, ইয়েস, আজকের আকাশের চাঁদটা কত সুন্দর। সকলেই নিজ নিজ ফোন দিয়ে পিক উঠিয়ে ভিডিও করে অনলাইন সাইট আপলোড করছে, আর আমি 24 ঘন্টা রুমে বিছানায় শুয়ে বসে থেকে বোর ফিল করছি। এই বলেই তরুণীমা ও চেহারা বিষণ্ণতার ছাপ ফুটিয়ে হাতে থাকা ফোনটি বেডসাইড টেবিলের উপর রেখে বসা অবস্থাতেই চোখ বন্ধ করে নেয়।
তরুণিমার ধীর কণ্ঠে বলা কথাটুকু কুশলের কান এড়িয়ে যেতে পারেনি। কুশল তরুর দিকে তাকাতেই ওর মুখশ্রীতে ফুটে থাকা বিষণ্ণ তাপ ছাপ দেখতে পায়। পরক্ষণে কুশল ওর কাজের কাগজপত্রগুলো গুছিয়ে রেখে সোফা ছেড়ে উঠে বিছানার কাছে এসে দাঁড়িয়ে তরুকে কিছু না বলেই ওকে নিজের পাজা কোলে তুলে নেয়। কুশলের আকস্মিক এমন কাজে তরু কুশলের দিকে অবাক দৃষ্টি স্থির করে বলল, আরে আরে আপনি আবার আমায় এখন কোলে নিলেন কেন? আমার তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন নেই এখন। কুশল তরুর প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করে ও দৃষ্টি সামনের দিকে স্থির রেখে হাঁটতে শুরু করে। কুশল তরুকে নিয়ে রুম থেকে বের হলে তরু আবারও বলল, বাসায় গুরুজনরা সবাই আছেন, হুটহাট আমাকে কোলে নিয়ে বাহিরে আসলেন। কেউ দেখে ফেললে কতটা লজ্জাজনক পরিস্থিতির মাঝে পড়তে হবে আপনি কি তা বুঝতে পারছেন না? অন্যের বউকে কোলে নিয়ে ঘুরছি নাকি যে কেউ দেখলে মান সম্মান নষ্ট হওয়ার ভয় কাজ করবে? আমার বউকে আমি যখন তখন কোলে নিতেই পারি। কে দেখলো বা কে কি ভাবলো তার ধার এই কুশল চৌধুরী ধারে না। তাই এখন উল্টাপাল্টা প্রশ্ন করে কানের পোকা না খেয়ে চুপচাপ থাকো, নয়তো এই দোতলা থেকে সোজা নিচে ফেলে দিব তোমায়। এতদিন ধরে একে শুধু খারুস মনে করে ভুল করেছিলাম। এ তো আস্ত খারুস, অগণিত প্রো ম্যাক্স। কুশল তরুকে নিয়ে ছাদে ওঠার সিঁড়িতে সামনে এসে হাতের বাম পাশে থাকা সুইচ বোর্ডের দিকে ঘুরে দাঁড়িয়ে তরুকে বলল, সিঁড়ির লাইটের সুইচে চাপ দাও।